সেদিনের পর থেকে আর কখনো মাত্রাতিরিক্ত ঘুমাইনি। দোকানের সারাটা সময় কিভাবে পার করব তা আগেই ভেবে রেখেছিলাম। বিকালের আগে তেমন ভিড় হয় না বললেই চলে, তবুও পেছনের কাউন্টারে বসে ঝিমাতাম। কয়েকদিন পর যখন বেশ মানিয়ে নিলাম, তারপরও রুটিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন এলো না। সকালে উঠে দোকান খুলি, মামা এসে আমাকে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত সব কিছু দেখাশোনা করি। আর তিনি আসার পর আমার সাধারণত যে কাজ, উপরের তলায় গিয়ে কম্বল টেনে ঘুমানো। আমার ঘরে খুব বেশি জিনিসপত্র নেই। বাইরে থেকে কেউ এলে তার কাছে তেমন কিছু একটা হয়তো মনে হবে না, কিন্তু আমার জন্য এটুকুই যথেষ্ট ছিল। সত্যি বলতে আমার এই মানসিক অবস্থায় একটা বিছানা ছাড়া কোনো কিছুরই দরকার ছিল না। সাতুরু মামা সাধারণত বিকেলের পর আসেন দোকানে। পরনে থাকে ঢিলে ঢালা পোশাক। মামা যদি এখানে কাজ না করে অন্য কোনো সাধারণ কোম্পানিতে চাকরি করতেন, তবে কিছুতে এরকম পোশাক গ্রহণযোগ্য হতো না। আসার পরে প্রথম যে কাজটা তিনি করেন সেটা হলো প্রতিদিনের বিক্রির খাতাটা নিয়ে বসা। এরপর অনলাইনে কোনো অর্ডার এলে সেগুলো আরেকটা আলাদা খাতায় টুকে নেন। তারপর সাধারণত ফোন নিয়ে ব্যস্ত থাকেন। সেই সব কথোপকথনও বই সংক্রান্ত। প্রায় বলতে শুনি, না কোনোভাবেই না, কিংবা একটু ঝামেলাই হয়ে গেল তাই না, অথবা এভাবে যদি না টিকতে পারি। হয়তো ব্যবসার অবস্থা নিয়েই আক্ষেপ করেন তারা, কিন্তু কণ্ঠস্বর শুনে মোটেও ধারণা করা যায় না যে গুরুতর কিছু নিয়ে আলাপ করছেন, বরং তা শুনে হাসি খুশিই মনে হয়। এখানে আসার আগে পুরনো বইয়ের ব্যবসার নেটওয়ার্কের ব্যাপ্তি নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। মামার মতে অবশ্য নেটওয়ার্কের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের উপরেও অনেক কিছু নির্ভর করে। ব্যক্তিগতভাবে সবার সাথে খাতির রাখতে পারলেই নতুন নতুন বইয়ের খোঁজ পাওয়া যায়। দোকানে বইয়ের সাপ্লাই ঠিক থাকে। মরিসাকি বইঘর যেহেতু সাহিত্যের বিশেষ একটা শাখা নিয়ে কাজ করে, তাই শুধুমাত্র কাস্টমারদের নিয়ে আসা বই দিয়ে চাহিদা সামাল দেওয়া যায় না। বইয়ের দোকান সমিতি থেকে পুরনো বই বিক্রির নিলাম হয়। সেখান থেকেও প্রতি বছর প্রচুর সংখ্যক বই আসে। ব্যবসাটাকে যদিও স্বয়ংসম্পূর্ণ মনে করা হয়, তবুও পুরনো পাঠক কিংবা লাইব্রেরিগুলোর সাথে আমাদের সম্পর্ক অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্য তুই যদি অন্যান্য ব্যবসার কথা চিন্তা করিস, সবখানেই কিন্তু এই সম্পর্কের বিষয়টা বেশ বড় ভূমিকা পালন করে, সন্তুষ্ট নিয়ে বললেন তিনি। তিনি যতই বলুক না কেন, পুরনো একটা বইয়ের দোকান নিয়ে আমার মধ্যে যে ধারণা তা পরিবর্তন হবার মতো না। হাজার হলেও ব্যবসাটা প্রথমে ছিল বড় নানার এবং পরে আমার নানার। আর নানা ভাইকে যতটা চিনতাম, একদম কম কথার মানুষ। প্রয়োজনের অতিরিক্ত একটা শব্দও উচ্চারণ করতে শুনিনি কখনো। নিজে যা ঠিক ভাবতেন সেটাই করতেন সবসময়। কোনো দাওয়াত বা অন্য উপলক্ষে পুরো পরিবার কোথাও মিলিত হলে তিনি থাকতেন কেন্দ্রবিন্দুতে। সাধারণ একটা বাচ্চা হিসেবে ওই বয়সে তাকে ভীষণ ভয় পেতাম আমি। তাকে নিয়ে কথা উঠলেই নানি হেসে বলতেন, আরে ওর কাজ পুরনো বই বিক্রি করা, ও এরকমই। তার সাথে তুলনা করলে আমার মামা হয়েছেন সম্পূর্ণ বিপরীত। কোনো ব্যাপারেই সহজে একটা সিদ্ধান্তে আসতে পারেন না। এর আগে কখনো তার সাথে খুব বেশি সময় কাটাইনি আমি। এবারে যত সময় যাচ্ছে ততই অবাক হচ্ছি কতটা খেয়াল খুশি মতো তিনি সিদ্ধান্ত নেন সেটা দেখে। ইদানিং আমি প্রায় নিশ্চিত হয়ে গেছি যে মামার এমন স্বভাবের জন্যই মোমোকো মামি চলে গেছেন। আর এসবের পরও নিয়মিত কাস্টমাররা ঠিকই দোকানে আসে, আড্ডা দেয়। কাজ বাদ দিলে আমি আর মামা খুব একটা কথা বলি না সাধারণত, কিন্তু সপ্তাহখানেক এভাবেই চলে যাওয়ার পর তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাকাকো, মুখে বিস্ময় ফুটিয়ে মামা বললেন, তোর দেখি সারাদিন একটাই কাজ, পড়ে পড়ে ঘুমানো। তুই দেখি ঘুমের দানব হয়ে গেলি। হয়তো আমার জীবনে এখন ঘুমের ফেজ চলছে, শীতল কণ্ঠে উত্তর দেই। আমার জীবনে বাহাত দেওয়ার চেষ্টা করছেন তিনি। বিষয়টা আমার মোটেও পছন্দ না। এই 25 বছর বয়সে কারো ঘুমের ফেজ চলে? ও তো বৃদ্ধ বয়সে হয়। আমার হয়তো চলছে। কেন, মানুষকে বলতে শুনেননি ঘুমেই শিশুদের বিকাশ ঘটে? কিন্তু তোর হাতে তো অনেক সময়, বাইরে হাঁটতে গেলেও তো পারিস। দেখার মতো অনেক কিছু আছে এখানে। আমার কথা শোন, এই এলাকা সেই ছোটবেলা থেকেই চিনি আমি, নিয়মিত এসেছি, কিন্তু এখনও মাঝে মাঝেই অবাক হয়ে বিভিন্ন জিনিস দেখি। না, ঠিক আছে, যেমন আছি ভালো আছি, ঘুমোতেই ভালো লাগে আমার। মামার কথা যে শেষ হয়নি তা পরিষ্কার বুঝতে পারছি, তবুও আর কিছু বললাম না। এখন যদি মামা কথা বাড়ানো, আমি জবাব দেব না। একদম চুপ হয়ে গেলাম। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছি।
মামা নিশ্চয়ই মার কাছ থেকে সব কিছু শুনেছেন, তাই তিনি ঠিকই জানেন যে আমার জীবনে আসলে কী চলছে। তা সত্ত্বেও অবিবেচকের মতো সেই ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাইছেন। তিনি এমনটা না করলেও পারেন, ভীষণ রাগ হতে থাকে। এমনকি আমাদের নিয়মিত কাস্টমার সাবু নামের লোকটাও আমার জীবন সম্পর্কে সব কিছু জানে। একদিন দোকানে এসে সে বলে, আরে ঘুমের রানী তাকাকু দেখি আর জেগেই আছে। মামা কি আপনাকে বলেছেন যে আমি অনেক ঘুমাই? রাগান্বিত কণ্ঠে প্রশ্নটা করলেও এর জবাব আমার জানা আছে, মামা ছাড়া আর কে বলবে। তার উপর রাগটা আরও বেড়ে যায়। তুমি কি আসলেই প্রতিদিন 15 ঘন্টা ঘুমানোর পরেও সারাদিন ঝিমাও? মোটেও আমি 15 ঘন্টা ঘুমাই না, 13 ঘন্টা হতে পারে। শুধরে দেওয়ায় বিষয়টা যেন আরও মজা পেল সে। ডানে বামে মাথা দোলাতে লাগলো সে। তোমাদের এই বয়সটায় ঘুমের জন্য এত সময় ছিল না আমার, সারাদিন পড়তাম। যখন আমার ঘুমাতে ইচ্ছা করে আমি ঘুমাই। তুমিও দেখি তোমার মামার মতোই জেদি। কি যাতা বলছেন আপনি? কিভাবে আমাকে মামার মতো একজন বোকা মানুষের সাথে তুলনা করতে পারলেন? তোমার মধ্যেও তার অদ্ভুত রসবোধটা আছে, বলে হাসতে লাগলেন সাবু। আমি মামার মতো নই, দয়া করে আমাদের একই পাল্লায় মাপবেন না। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন সাবু। তোমার মোটেও ওকে ছোট করে দেখা উচিত নয়। এটা সত্য, ও হয়তো একটু বোকাশোকা, কিন্তু এই দোকানটাকে ওই রক্ষা করেছে। রক্ষা করেছে? চোখ বড় করে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ। সময় করে একদিন জিজ্ঞেস করে নিও। যেন কিছু একটা গোপন করছে এমন দৃষ্টিতে আমার দিকে তাকালো লোকটা। তারপর নিজের জ্ঞান জাহির করার জন্য আদিওস বলে হাত নেড়ে বের হয়ে গেল। মামা বইয়ের দোকানটা রক্ষাকর্তা হোক বা না হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি কেবল অপেক্ষা করছি কখন উপরতলায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো। তবে সত্যি বলতে মাঝে মধ্যে আমি নিজেও আমার ঘুমের এই বিশ্রী অবস্থা দেখে বিস্মিত হয়ে যাই। যদিও আমি সাবুকে বলেছি যে দিনে 13 ঘন্টা ঘুমাই, কিন্তু সত্য বিষয়টা এর চেয়েও ভয়ঙ্কর। যেদিন দোকান বন্ধ থাকে সেদিন আসলে সারাদিনই ঘুমিয়ে কাটে আমার। ঘুম আর ঘুম। মাঝে মাঝে মনে হয় পুরো জীবনটাই যদি ঘুমিয়ে কাটিয়ে দিতে পারতাম। ঘুমের জগতে হারিয়ে যাওয়া জীবনে একটা আশীর্বাদ। স্বপ্নে দুঃখের স্মৃতিগুলো এসে হানা দেয় না, বরং ওগুলো ভীষণ মিষ্টি, মধুর মতো। আর আমি ফুলে ফুলে ঘুরে বেড়ানো এক মৌমাছি। অন্যদিকে যতক্ষণ জেগে থাকি প্রায় গুরুত্বপূর্ণ তেমন কিছুই ঘটে না। হিদেয়াকিকে যতই ঘৃণা করি না কেন, ঘুরে ফিরে তার কথাই ভাবি সারাক্ষণ। চাইলেও আটকাতে পারি না নিজেকে। সে কীভাবে হাসতো, কীভাবে আমার চুলে বিলি কেটে দিত, সব মনে পড়তে থাকে। তার সব কিছুই আমার ভীষণ পছন্দ, এমনকি তার মধ্যে যে কিছুটা আত্মকেন্দ্রিক স্বভাব আছে সেটাও। সুর সে খুব বেশি বুঝতো না, একটুকুতেই তার চোখের পানি গড়াতো। জানি বোকার মতো কথা বলছি, কিন্তু তার সাথে সময় কাটানোর মুহূর্তগুলোতে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হতো। সেই স্মৃতিগুলো আমার মস্তিষ্কের প্রতিটি কোষে গেঁথে আছে। মুছে ফেলতে চাইলেও কখনো পারবো না। মাঝে মাঝে আমি ভাবতে চেষ্টা করি সেই শেষ রাতে আমাকে বলা তার সবগুলো কথাই মিথ্যা ছিল। হয়তো সে শুধু আমার সাথে মজা করছিল। একটু মজা করলাম তোমার সাথে। হয়তো একটু পরে এই কথাটাই বলতে চেয়েছিল। কিন্তু আমার ভাবনা সত্যি নয়। যদি এটাই সত্যি হতো তবে আজ আমি এখানে থাকতাম না। তাই মন থেকে এসব চিন্তা দূরে রাখার জন্য এবং দুঃসহ স্মৃতিগুলো ভুলে থাকার জন্যই আমি ঘুমিয়ে থাকি। হয়তো আমার একগুঁয়ে স্বভাবটাই এসবের জন্য দায়ী, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। সবচেয়ে দুঃখের বিষয়, এ কথা আমি ভালোভাবেই জানি, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বর্তমানের সময়গুলো যেভাবে নষ্ট করছি তা আর কখনো ফিরে পাবো না। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু ঘুমোতে চাই।